পুরী থাকলে একদম ঘরে বসে থাকা যাবে না। সমুদ্রে স্নান ও জগন্নাথ মন্দির দর্শন তো হলোই, তার সাথে ঘুরে বেড়াতে হবে পুরী থেকে একটু দূরে নানান জায়গায়। কম খরচে এসি বাসে ঘুরবো ওডিডিসির সাথে। সাথে রয়েছে কোণারকের সূর্য মন্দির, হিন্দু ধর্মের লিঙ্গরাজ মন্দির, অথবা বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধবলগিরি শান্তিস্তূপ, অথবা জৈন ধর্মের ধ্যান করার জন্য উদয়গিরি ও খণ্ডগিরির গুহা। আবার নন্দনকাননে সামনে থেকে পশু পাখির দেখা। সব মিলিয়ে একটি রোমাঞ্চকর ভিডিও হবে। আর তো দেখতে থাকো আমরা আজ কোথায় কোথায় যাই। আজকে তৃতীয় দিন। গুড মর্নিং। কালকে তোমাদের দেখালাম না যে ওডিডিসির কাউন্টারে, তো আজকে আমরা বেরিয়ে গেছি সেই সাইট সিনটা করতে। ওডিডিসির যে বাসগুলো ছাড়ে সেগুলো পান্থনিবাস থেকে ছাড়ে, তো আমাদের এখন ফার্স্টে পান্থনিবাস যেতে হবে। তো প্রথমে আমরা একটা অটো ধরে নিচ্ছি। এটাই হলো পুরী পান্থনিবাস। এখান থেকে আমাদের বাস ছাড়বে। এখন এখান থেকে দু রকমের বাস ছাড়বে। আমাদের বাসটা এখন আসছে, দেখো। এই বাসগুলো ওড়িশা ট্যুরিজম এই কোম্পানি থেকে ছাড়ে। এই বাসগুলো বুক করতে গেলে অফলাইন বা অনলাইন দুভাবেই করা যায়। অনলাইনে করতে চাইলে ওড়িশা ওডিডিসি অ্যাপ আছে, ওটা থেকে করতে পারেন, বা আমি ওয়েবসাইট দিয়ে দেবো, ওটা থেকে করতে পারেন, বা অফলাইনে কালকে যে কাউন্টারটা দেখালাম ওই কাউন্টার থেকেও বুক করতে পারেন। চলো তোমাদের এবার বাসের ভেতরটা দেখাই। ওই দূরে যে বাসটা দেখতে পাচ্ছ ওটা হলো চিল্কার বাস। প্রত্যেক দিনই এরকমই চিল্কার বাসটাও ছাড়ে আর এই বাসটাও ছাড়ে। 6:30টার সময় ছাড়ে দুটো বাসই। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। Yes. Good morning all of you. Welcome to everybody and welcome to Odisha Tourism. This is Sudeep Mohanty from Odisha Tourism. आज का जो टूर है आप लोगों का, ये टूर है 12 घंटे का टूर। सुबह 6:30 बजे आप लोग रवाना दिए हैं, शाम को 6:30 बजे आप लोग को वापस पुरी पहुंचा दिया जाएगा। 12 घंटा टूर के अंदर आज हमारा कोच आप लोगों को 236 किलोमीटर का रास्ता अप डाउन आज आप लोग को कवर कराएगा। हमारा इस सफर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ ओडिशा, यानी ओडिशा का एक स्वर्ण त्रिभुज सफर आज आप लोग सब घूमने के लिए निकल चुके हैं। ऐसे कुछ लोग इसको सुहाना सफर बोलते हैं, कुछ लोग इसको। আমাদের এই গাইডটা এত সুন্দরভাবে বোঝালো, একেবারে স্পষ্ট করে বোঝালো, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের এখন এনএইচএ বাস থেকে নামালো। তো এখন যারা বাজে এখন টিফিন টাইম। যারা ব্রেকফাস্ট করেনি তাদের জন্য 15 মিনিট ব্রেকফাস্টের জন্য টাইম দিয়েছে। এখন এই সামনের দোকানটা থেকে একটু স্ন্যাক্স নিলাম, এবার বাসে উঠে পড়বো আবার। ওটা খেয়ে নাও এখন। ওটাই খেয়ে নাও। আমাদের প্রথম স্পটে যাওয়ার জন্য এখান থেকে এই ছোট ছোট বাসগুলোতে উঠতে হবে। অত বড় বাস ওপরে উঠতে পারবে না, তাই জন্য এই ছোট ছোট বাসগুলো করে যেতে হবে। আমাদের প্রথম স্পট হলো ধবলগিরি শান্তিস্তূপ। এই উঁচু সিঁড়িটা বেয়ে আমাদের ধবলগিরি পাহাড়ে উঠতে হবে। आप लोगों को मंगल कलश देखने के लिए मिलता है। यहाँ पर देखिए 5 छतरी, प्रवेश करने के लिए कोई दरवाजा नहीं। আসলে এই জায়গাটা ধবলগিরি পাহাড়ে অবস্থিত শান্তিস্তূপ। 1972 সালে জাপান বৌদ্ধ সংঘ ও কলিঙ্গ সংঘ এই শান্তিস্তূপটি তৈরি করে। এর কোনো দরজা নেই, চারদিকে 4টি বৌদ্ধ মূর্তি আছে। আমরা এখন ধবলগিরি শান্তিস্তূপের পুরো একেবারে ওপরে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো সেই নদী যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই নদীটার নাম হলো দয়া নদী বা ব্লাড রিভার, কারণ কলিঙ্গ রাজা উৎকলের সাথে অশোকের যুদ্ধ হয়েছিল। মুঘল সম্রাট অশোক 1.5 লাখেরও বেশি সৈনিককে মেরেছিল বলে ওখানে পুরো রক্তের বন্যা বয়ে গেছিল। তখন
সম্রাট অশোক ছিল চণ্ডাসুর, কিন্তু তারপর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত পরিবর্তন হয়ে যায়। संघं शरणं गच्छामि। नया भुवनेश्वर इसके अंदर है। तो भुवनेश्वर जो 2 भाग से चुना गया है, ये पुराना भुवनेश्वर इस साइड है। ইতিহাসে আমরা যে বইতে যে যুদ্ধের বিষয়ে আপনি পড়েছেন, কলিঙ্গ যুদ্ধ বিষয়ে, এই মাঠে যুদ্ধটা হয়েছিল। যুদ্ধ হয়েছিল ওড়িশা আর বিহারের মধ্যে। বিহারের নাম ছিল মগধ। মগধের রাজা ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক 261 বিসিতে কলিঙ্গ দেশের সৈনিক সঙ্গে এই মাঠের উপরে যুদ্ধ গিয়েছিলেন। এবার আমরা এখান থেকে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওই শিব ঠাকুরের মন্দিরটা দেখতে যাব। আপনারা যখন এই বৌদ্ধ মন্দিরে আসবেন তখন আপনারা অবশ্যই এই শিব মন্দিরটাতেও ঘুরে যাবেন। অনেক বড় উঁচু শিব ঠাকুরের মন্দিরটা এটা। ধবলগিরি ঘুরে আমরা আবার বাসে উঠে গেলাম। আমাদের সেকেন্ড স্পট হলো লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি 1000 বছর পুরনো, মানে আমাদের জগন্নাথ মন্দিরের থেকেও বেশি পুরনো। এখানে শিব ও নারায়ণ হরিহর মিলন রূপে পূজিত হয়। এখানে ভেতরে প্রবেশ করতে গেলে ছাতা, জুতো, ফোন, ক্যামেরা সবকিছু জমা দিয়ে যেতে হয়। এখানে এন্ট্রি ফি একদমই বিনামূল্যে। এখানকার টাইমিং হলো সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পুজো দেওয়া যায়। এর ভেতর 108টা মহাদেবের মন্দির আছে, সাথে আরো দেবদেবীরও মন্দির আছে। আমরা এখন মন্দির থেকে বেরোলাম ঠাকুর দর্শন করে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য দেখো বাচ্চারা র্যালি করছে। বাসের গাইড আমাদের বলল আমাদের থার্ড স্পট হলো উদয়গিরি আর খণ্ডগিরি। এই উদয়গিরি বর্তমানে ওড়িশার ভুবনেশ্বরের কাছে অবস্থিত। এখানে অনেক রকমের গুহা আছে। তো আমাদের বাস এখানে নামিয়ে দিয়ে এখান থেকে আমাদের 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। চারপাশে ঘন সবুজ বনের মতো আছে। এখান দিয়ে আপনারা অটো করেও যেতে পারেন, অটোর ভাড়া 5 টাকা। এখানে অনেক বাঁদর আছে। এই রাস্তাটার এদিকে হলো উদয়গিরি আর অন্য সাইডে হলো খণ্ডগিরি। প্রথমে আমরা খণ্ডগিরিতে উঠব। এই পাহাড়গুলোর ওপেন হয় সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি, আর এন্ট্রি ফিস হলো 25 টাকা পার হেড। এই যে এই গুহাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতেই জৈন সন্ন্যাসীরা ধ্যান করতেন। আর এই খণ্ডগিরিতে 15টি মতো গুহা আছে, যেগুলো বেশিরভাগটাই ভগ্নপ্রাপ্ত। আমরা এখন খণ্ডগিরি পাহাড়ের সব থেকে ওপরে উঠে গেছি। এখান থেকে উদয়গিরি পাহাড়টাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো উদয়গিরি পাহাড়। এই খণ্ডগিরি পাহাড়ের একদম ওপরে আছে জৈন মন্দির। এই যে মন্দিরের ঠাকুরগুলো, একটু কষ্ট করে ওপরে উঠতে পারলে ভুবনেশ্বরের পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। তাহলে এবার আমরা যাচ্ছি উদয়গিরির দিকে। এই যে উদয়গিরি, তাও সিঁড়ি নেই, এরকম স্লোপিং করা আছে, কিন্তু এত কষ্ট হচ্ছে উঠতে। এই উদয়গিরিতে 18টি গুহা আছে। এটা হলো স্বল্প গুহা। এই উদয়গিরিতে সব থেকে প্রথম সূর্যের ছটা এখানে পড়ে, তো তাই জন্য এর নাম উদয়গিরি। এই পাহাড়ের গুহাগুলোতেও জৈন সন্ন্যাসীরা তপস্যা করত, আর এখান থেকে বৃষ্টির জল পাস করারও ব্যবস্থা আছে।
এখানে পালি ভাষায় অনেক কিছু লেখা আছে আর অনেক কিছু আর্কিটেকচারও করা আছে। পাহাড় থেকে নেমে খুব গরম লাগছিল, তাই একটু আইসক্রিম খেলাম। আমরা এবার ফোর্থ স্পটে চলে এসেছি, সেটা হলো নন্দনকানন। এই যে এইখান দিয়ে ঢুকতে হয়, এখানে 50 টাকা করে আর আমরা যে লাইনটা দিয়ে ঢুকছি সেটা হলো ওডিডিসির লাইন। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমরা এখনই লাঞ্চ করতে চলে এসেছি। এটা হলো ওডিডিসিরই সরকারি রেস্টুরেন্ট, ওখানেই আজকে আমরা লাঞ্চটা করব। 1:30। আমরা একটা ভেজ থালি আর একটা প্রন থালি নিয়েছিলাম। তো প্রন থালিটা দাম হলো 220 আর ভেজ থালিটা 140 টাকা। আমাদের এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোলাম চিড়িয়াখানা সবকিছু দেখতে। প্রথমে আমরা যাচ্ছি পাখি যেখানটা থাকে সেখানটায়। এই পাখিগুলোর নাম হলো অস্ট্রিচ, আর এই পাখিগুলো ডানা নিয়ে এমন ভাবে উঠছে, এটা হলো সারস পাখি। ছোট থেকে বইতে পড়েছি এমু পাখির নাম, এই প্রথম সামনে থেকে দেখলাম অনেক বড় বড় পাখি। এবার আমরা দেখব ময়ূর। ময়ূরটা কিন্তু পেখম মেলল না, এতবার বললাম। এদিকে আবার সুন্দর ঝর্ণা করা আছে। এবার তোমাদের জুয়ের যে ম্যাপটা সেটা দেখিয়ে দিই। এই যে এখানটা যেটা দেখা যাচ্ছে, এ পাশগুলোতে সাফারি করা যায়। প্রথমেই আমরা দেখে নিলাম জিরাফ, তারপরে হরিণ, অনেক হরিণ এখানে। এ দেখো জলহস্তিটা কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। এটা কি পশু ঠিক নাম জানি না ভালো করে, বাট খুব কিউট টাইপের। পূর্ণিমা, রাখি, লক্ষ্মী, দুর্গা, বাবা ছেলে নাম রাজা। এই শিম্পাঞ্জির নামগুলো পুরো বাঙালিদের নামের মতো। এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এইটা দিয়ে সরীসৃপ প্রাণীদের ওখানে যেতে হয়। এই বাঘগুলোর নাম হলো অঙ্কিতা। অঙ্কিতা তার ছানাপোনাদের নিয়ে ঘুমাচ্ছে এখানে। এই নন্দনকানন ফরেস্টটা অনেক বড়। আমরা যেহেতু সাফারি করিনি, তাই আমরা পায়ে হেঁটে যতটা পেরেছি ততটা দেখার চেষ্টা করেছি। তো আমাদের দেখা এখন শেষ হয়ে গেছে, এবার আমরা বাসে আবার উঠে পড়ছি। এদিকে বাসে আমাদের পুষ্পা চালিয়েছে, তো পুষ্পাটা দেখছিলাম। दोनों साइड में देखिए, ये नदी का नाम है नूतन नदी, नया रिवर, नया नदी। ये दोनों साइड में जंगल है, बीच में नदी आकर ऐसे 3.5-4 किलोमीटर दूरी पर है समुद्र। আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে বাসে 2 ঘন্টা মতো বসেছিলাম। এখন আমরা আসলাম স্যান্ড আর্ট দেখতে। এখানে অনেক শিল্পীরা এসে আর্ট করে গেছে, ওটাই বালি দিয়ে। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়, পার হেড 10 টাকা করে লাগে। এখানে গৌতম বুদ্ধকে বালি দিয়ে কি সুন্দর বানিয়েছে। এই যে এটা হলো কোনারকের সান টেম্পল। এটা সেই ছোটবেলার মুভি কিংকং। গণেশ ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে। এবার হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার, আর আছে মা দুর্গার প্রতিমা, আর লাস্টে আছে জগন্নাথের মূর্তি। খুব সুন্দর শিল্পগুলো। এই সামনে যে নদীটা দেখছো, এটা হলো কুশুভদ্রা নদী।
এটা ওই সমুদ্রে গিয়ে মিশেছে। সমুদ্র আর নদীর মাঝখানটা পুরো চড়া পড়ে গেছে। এখানে রামচন্ডী ঠাকুরের মন্দির আছে, কিন্তু ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। আমরা এখন চন্দ্রভাগা বিচে। এখানকার জলগুলো এত পরিষ্কার আর নীলচে সবুজ রঙের জলগুলো। আমাদের লাস্ট স্পট হলো এই কোণারকের সূর্য মন্দির। এখানে টিকিটের মূল্য হলো 40 টাকা পার হেড, আর ফরেনার এলে 600 টাকা। তো সবার প্রথমে এটা যেটা দেখছো সেটা হলো নাট মন্দির। এর পেছনেই রয়েছে মূল মন্দিরটা। দেখো কত সুন্দর কারুকার্য করা আছে। এবার চলো ওপরে নাট মন্দিরে উঠি। তো দেখো তখনকার দিনে এত সুন্দর ভাস্কর্য ভাবাই যায় না। তোমরা যখন আসবে দেখবে। এই নাট মন্দির থেকে মূল মন্দিরটা দেখো। এই মন্দিরটার বয়স প্রায় 800 বছরের কাছাকাছি। তখন এই মন্দিরের পাশ দিয়ে সমুদ্র বইতো। এখানে এরকম 7টা ঘোড়া আছে। এখন প্রায় ঘোড়াগুলো ভেঙেই গেছে। রাজা নরসিংহদেব আদেশ দিয়েছিলেন 1200 কর্মচারীকে খুঁজে বের করো যেখানে সূর্য প্রথম কিরণটা পড়ে, সেখানে সূর্য মন্দির স্থাপন করা হবে। এই যে জায়গাটা যাচ্ছি এটা হলো ছায়া মন্দির, ওই সূর্য মন্দিরের অপোজিট সাইড। তো এখানে ভেতরে ঢুকতে দেয় না। এই কোণারক মন্দিরটি সম্পূর্ণ নির্মাণ করা হয়নি। এখানে মঙ্গল কলস স্থাপন করাও হয়নি, তাই এখানে কোনো পুজো টুজো হয় না। আগে পুজো হতো, কিন্তু সূর্যদেবকে নিয়ে গিয়ে পুরীর জগন্নাথ মন্দির ওর পাশে স্থাপন করা হয়েছে। আমরা এখন মূল মন্দিরের ওপর বসে আছি। আগে মন্দিরের ওপর উঠতে দেওয়া হতো, কিন্তু 2006-07 সাল থেকে আর উঠতে দেওয়া হয় না। মন্দিরের গায়েও এত সুন্দর ভাস্কর্য করা আছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। 1946 সালে এই পুরীতে সুনামি হয়, তখন ইংরেজরা এই কোণারকের মন্দিরের দরজাগুলো বন্ধ করে দেয়। তারপর থেকে আর খোলা হয়নি। এই মন্দিরে মোট 24টি চাকা আছে। এই যে তোমরা এই চাকাটা দেখতে পাচ্ছ, এটা 6 নম্বর চাকা। এটা আমাদের নতুন 10 টাকার নোটে থাকে। এই কাকুটার কাছ থেকে আমরা ছবি তুলেছি। মন্দিরের পাশেই রয়েছে একটি মাঠ, যেটা পুরো সবুজে ছোট ছোট ঘাসে ঘেরা। এখান দিয়েই সোজা পথ ধরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। মন্দির থেকে বেরিয়ে অনেক খাবার দাবারের দোকান আছে। তোমরাও পারলে ওডিডিসির বাসে করে সাইট সিইংটা করতে পারো। এনারা খুব ভালো ঘোরায়, এত কম সময়ে অনেকগুলো জায়গা। আমার এই ভিডিওটি উপকারী মনে করলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।